ইতিহাসে ভরা ভারতবর্ষের মধ্যমণি দিল্লি শহর, যার প্রতিটি প্রাচীরের গায়ে যেন লেখা রয়েছে রাজা বাদশাদের যুদ্ধ আর তাদের ঐশ্বর্যশালী সাম্রাজ্যের উত্থান পতনের কাহিনী। আর এই শহরের বুকেই দাঁড়িয়ে রয়েছে মুঘল সম্রাট শাহজাহানের গৌরবময় সৃষ্টি লালকেল্লা। এই লালকেল্লা শুধুমাত্র এক রাজপ্রাসাদ নয়, এটি মুঘল সাম্রাজ্যের ঐশ্বর্য, শিল্প ও সংস্কৃতির এক চিরন্তন নিদর্শন। কি এই লালকেল্লার ইতিহাস? কেনই বা সম্রাট শাহজাহান আগ্রা থেকে তার রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন? কিভাবেই বা এই দুর্গের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতবর্ষের পরাধীনতা আর স্বাধীনতার গল্প? নমস্কার বন্ধুরা, আমি শৈতিকা। আরও এক নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে জানবো লালকেল্লার গৌরবময় ও সংগ্রামের সমস্ত ইতিহাস। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুঘল সম্রাট আকবরের সময়কালে মুঘলদের রাজধানী ছিল আগ্রা। কিন্তু পরবর্তীকালে যখন সম্রাট শাহজাহান সিংহাসনে বসেন, অতিরিক্ত গরম আর ভিড়ের কারণে তার আগ্রা পছন্দ ছিল না। বুঝতে পারেন আগ্রা তার স্বপ্নের রাজধানী নয়। তাই তিনি যমুনা নদীর তীরে একটি আরো বেশি শক্তিশালী, পরিকল্পিত এবং নিরাপদ প্রশাসনিক শহর গড়ে তোলার পরিকল্পনা করছিলেন। বিশাল সাম্রাজ্য চালাতে দরকার ছিল এমন একটি কেন্দ্র যেখান থেকে বাণিজ্য, রাজনীতি এবং সামরিক শক্তি সবকিছুই সহজে নিয়ন্ত্রণ করা যায়। আর এই সমস্ত কিছুর জন্য দিল্লির কৌশলগত অবস্থান ছিল সবচেয়ে উপযুক্ত। তাই 1638 সালে সম্রাট সিদ্ধান্ত নেন তিনি তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে সরিয়ে আনবেন আর তৈরি করবেন এক নতুন রাজধানী, শাহজাহানাবাদ। শাহজাহানাবাদের রাজধানী সরিয়ে নিয়ে আসার পর সম্রাট এই শহরের কেন্দ্রে নির্মাণ করেন তার স্বপ্নের দুর্গ, যার নাম দেন কিলাই মুবারক, যা পরবর্তীকালে লালকেল্লা নামে পরিচিত হয়। 1639 সালের 12 মে দুর্গ নির্মাণের কাজ শুরু হয় আর প্রায় 10 বছরের অক্লান্ত পরিশ্রমে তৈরি হয় এই বিশাল স্থাপনা। স্থপতি ছিলেন উস্তাদ আহমদ লাহোরি, যিনি তাজমহলেরও নির্মাতা ছিলেন। 1648 সালে লালকেল্লার নির্মাণ সম্পন্ন হলে এটি সম্রাট শাহজাহানের স্বপ্নরাজ্যের মুকুট হয়ে ওঠে। এই দুর্গের নাম লালকেল্লা হওয়ার পেছনে রয়েছে একটি বিশেষ কারণ। পুরো দুর্গটি সুরক্ষার জন্য দুর্গের চারিপাশে লাল বেলে পাথর দিয়ে তৈরি করা হয় বিশাল উঁচু প্রতিরক্ষা প্রাচীর। আর তাই 1900 শতাব্দীতে ইংরেজদের শাসনকালে ইংরেজরা এই দুর্গের নাম দেয় রেড ফোর্ট বা লালকেল্লা। দুর্গের বাইরেই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এই দুর্গে ঢুকতে হয়। ভারতীয়দের জন্য টিকিট মূল্য 35 টাকা। আর এই ফোর্ট ওপেন থাকে সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। আর লাস্ট এন্ট্রির সময় হলো বিকেল 3:30। টিকিট কেটে প্রবেশদ্বারে যাওয়ার সময় উঁচু লাল প্রাচীরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে প্রাচীরের পাশেই চোখে পড়ে শুকনো খাল, যেটাতে আজ আর জল নেই। কিন্তু একসময় এই খালই ছিল লালকেল্লার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা। দুর্গের নিরাপত্তার জন্য এই খালে রাখা হতো বড় বড় কুমির, যাতে শত্রুরা খাল পেরিয়ে দুর্গে অনুপ্রবেশ করতে না পারে। হাঁটতে হাঁটতে কিছুটা এগিয়ে গেলেই আমরা এসে পৌঁছাই প্রধান প্রবেশদ্বারের সামনে, যাকে বলা হয় লাহোরি গেট। লালকেল্লার এই প্রধান প্রবেশদ্বারটি লাহোর শহরমুখী হওয়ায় একে বলা হয় লাহোরি গেট। সম্রাট শাহজাহানের সময় এই গেটই ছিল রাজকীয় শোভাযাত্রার পথ। সম্রাট, সেনাপতি এবং দুর্গে আগত অতিথিরা সবাই এই গেট দিয়েই দুর্গে প্রবেশ করতেন। দুর্গের সুরক্ষার জন্য এই গেটেও করা হয়েছিল এক অদ্ভুত ব্যবস্থা। রাত্রিবেলা যাতে কোনো অনুপ্রবেশকারী ভেতরে ঢুকতে না পারে, তাই এই গেটকে রাত্রিবেলা ওপরে তুলে দেওয়া হতো। মুঘল সামরিক কৌশলের এক নিখুঁত উদাহরণ ছিল এই ব্যবস্থা। লাহোরি গেটের সাথেই দুর্গের দক্ষিণ দেওয়ালে শাহজাহান নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য আরেকটি গেট তৈরি করেছিলেন, যেটাকে বলা হয় দিল্লি গেট। দিল্লি গেটের স্থাপত্য আরো শক্তিশালী ও ভারী করা হয়েছিল, কারণ এটি ছিল সম্রাটের জামা মসজিদে যাওয়ার ব্যক্তিগত প্রবেশদ্বার। এই গেট দিয়েই সম্রাট জামা মসজিদে নামাজ পড়তে যেতেন। পরবর্তীকালে সম্রাট ঔরঙ্গজেব
নিজের এবং তার রানীদের নামাজ পড়ার জন্য কেল্লার ভেতরেই একটি শান্ত মসজিদ নির্মাণ করেন, যার নাম দেন মতি মসজিদ। সাদা মার্বেলের তৈরি এই মসজিদ ছোট্ট অথচ অপূর্ব এক স্থাপত্য। রাজনীতি ও যুদ্ধের কোলাহলের মাঝেও এই মসজিদ দাঁড়িয়েছিল এক শান্ত নীরবতা ও পবিত্রতার প্রতীক হয়ে। লাহোরি গেট দিয়ে ভেতরে ঢোকার পরেই দেখা যায় দুর্গের নিজস্ব বাজার, যেটা পরিচিত ছিল চট্টচক বা মিনা বাজার নামে। একসময় এই বাজারে বিক্রি হতো সোনা, রত্ন, মখমল, সিল্ক এবং ব্রোকেট কাপড়। এটি তৈরি করা হয়েছিল মুঘল রানীদের ব্যক্তিগত কেনাকাটার জন্য। আজ প্রায় 350 বছর পরেও এই বাজার দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়ে নানা রকম ছোট বড় শৌখিন সামগ্রীর দোকান। মিনা বাজার পার হলেই দেখা যায় এক খোলা বিস্তৃত প্রাঙ্গণ। তার শেষেই দাঁড়িয়ে রয়েছে আরো একটা বিল্ডিং, যেটা ছিল নহবতখানা। মুঘল আমলে এই নহবতখানার দোতলায় সঙ্গীত শিল্পীরা বসতেন আর নানা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করতেন। এছাড়াও ঢোল, নাগারা ও নহবত বাজিয়ে সম্রাটের আগমনের খবর দেওয়া হতো। এই নহবতখানাকে এখন একটি মিউজিয়ামে পরিণত করা হয়েছে। নহবতখানা থেকে আরো একটু এগিয়ে গেলেই চোখে পড়ে আরো একটি প্রাসাদ, দেওয়ানি আম। নাম শুনেই বোঝা যায় এই প্রাসাদ আম জনতা বা সাধারণ মানুষের জন্য খোলা থাকত। এখানে সাধারণ মানুষ তার অভিযোগ এবং সমস্যার কথা নবাবকে শোনাত। দেওয়ানি আমের সামনে বিস্তৃত প্রাঙ্গণে জনসাধারণ এসে জমা হতো এবং সম্রাটের কাছ থেকে ন্যায় বিচার চাইত। এই প্রাসাদে রাখা একটা উঁচু বড় সিংহাসনে বসে সম্রাট সাধারণ মানুষের সেই সমস্ত কথা শুনতেন, বিচার করতেন এবং তার সমাধান করতেন। এই সিংহাসনের সামনে রাখা ছিল একটি সুন্দর মার্বেলের তক্তা, যেখানে দাঁড়িয়ে ওয়াজির সম্রাটের কাছে অভিযোগ বা তথ্য উপস্থাপনা করতেন। সিংহাসনের পেছনে মার্বেলের দেওয়ালে করা ছিল নানা রকম সুন্দর কারুকার্য। আজও এই সিংহাসন আর দেওয়ালের কারুকার্যকে নানা রকম ভাবে যথাসম্ভব রক্ষা করার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এরপর আরো ভেতরে প্রবেশ করলে চোখে পড়ে লালকেল্লার সবচেয়ে ঐশ্বর্যময় ভবন, দেওয়ানি খাস। এটি ছিল সম্রাটের ব্যক্তিগত রাজসভা, যেখানে কেবল বিশেষ অতিথিরাই প্রবেশের অধিকার পেতেন। এই দেওয়ানি খাসেই ছিল সম্রাটের প্রিয় ময়ূর সিংহাসন। হিরে, সোনা, চুনি, পান্না সহ এই সিংহাসনে ব্যবহার করা হয়েছিল হাজার হাজার মূল্যবান রত্ন, এবং সিংহাসনের ওপরে তৈরি করা হয়েছিল দুটি ময়ূর, যার লেজে বসানো ছিল দামি দামি পাথর। তাই এই সিংহাসনকে বলা হতো ময়ূর সিংহাসন। এবং এই ময়ূর দুটির ঠিক মাঝে সিংহাসনের একদম ওপরে ছিল ভারতবর্ষের সবচেয়ে দামি হীরা, কোহিনূর হীরা। এই সিংহাসনই ছিল মুঘল ইতিহাসে সবচেয়ে মূল্যবান অলংকার সমৃদ্ধ আসন। এটি বানাতে তখনকার দিনে খরচ হয়েছিল প্রায় 1 কোটি টাকা। এই দেওয়ানি খাসের প্রতিটি দেওয়ালে রঙিন পাথর এবং মার্বেলের মিশ্র কারুকার্যে করা হয়েছিল অত্যন্ত সূক্ষ্ম কাজ। নানা ধরনের ফুল, লতা, আরবিক্স ডিজাইন, প্রতিটি নকশা বসানো হয়েছিল হাত দিয়ে কেটে। এই কারুকার্যকে ইটালিয়ান ভাষায় বলা হতো পিয়েত্রা দুরা। সোনার পাত ব্যবহার করা হয়েছিল দেওয়াল এবং সিলিংকে আলোকিত করতে। এইসব সূক্ষ্ম কারুকার্যের কারণেই দেওয়ানি খাস ছিল লালকেল্লার সবচেয়ে মূল্যবান ভবন। আজ আর সেই সিংহাসন নেই, কিন্তু ফাঁকা দেওয়ালে কান পাতলে ইতিহাসের প্রতিধ্বনিতে যেন আজও শোনা যায় সেই স্বর্ণযুগের গল্প। এই দেওয়ানি খাসের দেওয়ালে সম্রাট শাহজাহান পার্সি ভাষায় উৎকীর্ণ করিয়েছিলেন একটি লাইন, যদি পৃথিবীতে স্বর্গ বলে কিছু থাকে তবে তা এখানে, এখানে, এখানেই। এর পাশেই রয়েছে খাসমহল, যেখানে শাহজাহানের ব্যক্তিগত থাকার জায়গা ছিল। এখানে ছিল নবাবের নিজস্ব বৈঠকখানা, যাকে বলা হতো বৈঠক। এর বারান্দার দেওয়ালে নীল, সবুজ ও সোনালী রঙের নানা রকম জটিল ফুলের কারুকার্য আঁকা হয়েছিল।
আর ছিল সম্রাটের ব্যক্তিগত শয়নকক্ষ, যাকে বলা হতো খোয়াবগাহ। এই খোয়াবগাহের উত্তর দিকের দেওয়ালে যে পর্দা ছিল, সেখানে খোদাই করা হয়েছিল একটি দাঁড়িপাল্লা, যেটা ছিল মুঘল সম্রাটদের ন্যায় বিচার ও ক্ষমতার প্রতীক। এছাড়া খাসমহলে ছিল কয়েকটি সুন্দরভাবে সাজানো চেম্বার। খাসমহলের ভেতরে মার্বেলের দেওয়ালে ছিল ইনলে কাজ, ফুলের নকশা এবং পুরো সিলিংয়ে ছিল নানা রকমের সূক্ষ্ম অলঙ্করণ। ঘরের কাঠের জানালায় মোটা ঝাড়কা স্ক্রিন ব্যবহার করা হয়েছিল, যাতে সেখান দিয়ে বাতাস ঢোকে কিন্তু বাইরে থেকে কেউ দেখতে না পায়। যমুনার হাওয়া এসে সরাসরি লাগতো এই খাসমহলের ঘরে, তাই খাসমহল ছিল দুর্গের সবচেয়ে আরামদায়ক মহল। খাসমহলের পাশেই রয়েছে আরেকটি মহল, যাকে বলা হয় রংমহল। এটি ছিল মুঘল রানীদের থাকার জায়গা। ঘরের মেঝের নিচে দিয়ে চলত ঠান্ডা জলের প্রবাহ, যা ঘরকে সবসময় শীতল রাখত এবং সুগন্ধ ছড়াতো। এই কৃত্রিম জলধারা বিভিন্ন প্রাসাদের নিচে দিয়ে হয়ে বয়ে যেত লালকেল্লার উদ্যান দিয়ে, যাকে বলা হতো নহরি বহিস্ত, অর্থাৎ স্বর্গধারা। এরপরেই মুঘল ইতিহাসে আসে সেই গুরুত্বপূর্ণ অধ্যায়, সম্রাট ঔরঙ্গজেব ও শাহজাহানের সম্পর্ক। আমরা সকলেই জানি সম্রাট ঔরঙ্গজেব ছিলেন মুঘল ইতিহাসের সবচেয়ে স্বার্থপর এবং উচ্চাভিলাষী রাজা। শাহজাহানের শেষ জীবনে ঔরঙ্গজেব তার 3 ভাইকে পরাজিত করে সিংহাসন দখল করেন। এরপর তিনি তার পিতা শাহজাহানকেও আগ্রার দুর্গে বন্দী করে রাখেন। লাহোরি গেট ছিল দিল্লির চাঁদনি চক মার্কেটের একদম সামনে, আর গেটের বাইরে থেকে দুর্গের ভেতর দিকে তাকালে একদম সোজা চোখে পড়ত দেওয়ানিয়াম, যেটা ছিল মুঘল সম্রাটদের বসার জায়গা। তাই লোকজন চাঁদনি চক মার্কেট থেকে এই গেটের ভেতর দিকে দেখার চেষ্টা করত। কিন্তু যখন ঔরঙ্গজেব শাহজাহানকে আগ্রায় বন্দী করে রেখেছিলেন, এই দুর্গের সুরক্ষা আরো বেশি করে বাড়ানোর জন্য লাহোরি গেটের সামনে একটি দেওয়াল তুলে দেন, যেটা শাহজাহানের একদমই পছন্দ হয়নি, কারণ তখন সামনে থেকে এই লাহোরি গেটকে দেখতে অপূর্ব সুন্দর লাগত। শাহজাহান জীবনের শেষ কয়েক বছরই ঔরঙ্গজেবের কাছে আগ্রায় বন্দী ছিলেন, যেখান থেকে তিনি দূর থেকে তাজমহল দেখা ছাড়া আর কিছুই দেখতে পেতেন না। আর সেই সময় লালকেল্লা থেকেও তার ক্ষমতা ও উপস্থিতি ধীরে ধীরে ম্লান হয়ে যায়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় আরো অনেক কিছুই। 1739 সালে পারস্যের নাদির শাহ দিল্লি আক্রমণ করেন। লালকেল্লায় ঢুকে লুট করেন অসংখ্য রত্ন ও মণিমাণিক্য, এমনকি কোহিনূর হীরাসহ অমূল্য ময়ূর সিংহাসনও নিয়ে যান। বলা হয় এই লুঠের সময় দিল্লির রাস্তায় এত রত্ন ছড়িয়েছিল যে সূর্যের আলো রাস্তায় পড়ে রাস্তা চকচক করত। এরপর আসে 1857 সালে সিপাহী বিদ্রোহ, ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। ব্রিটিশরা বাহাদুর শাহ জাফরকে বন্দী করে ও লালকেল্লাকে সামরিক ঘাঁটিতে রূপান্তরিত করে। ধ্বংস হয়ে যায় বহু প্রাসাদ, বাগান, অলংকার এবং মণিমাণিক্য। লালকেল্লা তখন দাঁড়িয়ে থাকে সাম্রাজ্যের পতনের নীরব সাক্ষী হয়ে। তবুও এই স্থানের সাথে জড়িয়ে রয়েছে ইতিহাসের বহু গর্বের মুহূর্ত। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভের পর এখানেই প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করেন তখনকার ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। সেই সকাল আজও এই দেশের মুক্তির প্রতীক হয়ে বেঁচে আছে প্রতিটি ভারতবাসীর হৃদয়ে। তারপর থেকে প্রতি বছর এখানেই স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলন করেন ভারতের প্রধানমন্ত্রী। 2007 সালে লালকেল্লা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়। আর আজ এটি শুধু একটি দুর্গ নয়, এটি ভারতের সংগ্রাম, শিল্প, সংস্কৃতি, স্বাধীনতা এবং সভ্যতার এক অধ্যায়। আজও যেন মুঘল সাম্রাজ্যের সেই গৌরব, পরাধীনতার বেদনা আর স্বাধীনতার উল্লাস একসাথে মিশে আছে এই লাল দেওয়ালের প্রতিটি ইঁটে। দিল্লির বুকে দাঁড়িয়ে থাকা লালকেল্লা আজও যেন নীরবে বলে চলে এক দেশের অতীতের অনন্ত গল্প।